তালাকের পর দ্বিতীয় বিয়ের মণ্ডপে অহংকারের দম্ভে প্রথম স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল স্বামী। স্ত্রী উপস্থিত হল তো ঘটল এমন ঘটনা যা সকলের হৃদয়কে নাড়িয়ে দিল। মানবতা যেন চোখের জলে ভেসে গেল। প্রিয় বন্ধুরা, এই সত্যিকারের ঘটনা দিল্লির, যেখানে বাস করত রাহুল। দিল্লির একটা সাধারণ পাড়ায় পুরনো বাড়িগুলো আর সংকীর্ণ গলিপথের মধ্যে রাহুলের ছোট বাসস্থান ছিল, যেখানে সকালে চায়ের সুবাস আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টাধ্বনির মধ্যে জীবন ধীর গতিতে অগ্রসর হতো। রাহুল একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়ে যেত। আর মা বাবাকে এটাই সান্ত্বনা ছিল যে ছেলে পরিশ্রমশীল, জীবনপথে চলছে। মা বাবার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল যে বাড়িতে পুত্রবধূ আসবে, উঠোনে হাসির অনুরণন হবে আর তাদের বংশ অগ্রসর হবে। এই প্রত্যাশায় রাহুলের বিবাহ হল প্রিয়ার সাথে। প্রিয়া শান্ত প্রকৃতির মেয়ে ছিল, কম কথা বলে, কিন্তু হৃদয় খুব স্বচ্ছ। বিবাহের পর সে সম্পূর্ণ মন দিয়ে রাহুলের বাড়িকে নিজের বাসস্থান মেনে নিল। সকালে সকলের আগে উঠে শ্বশুরের জন্য চা তৈরি করা, তাদের পায়ে ব্যথা হলে তেল দিয়ে মালিশ করা, বাড়ির প্রত্যেক ছোট বড় কাজ কোনো অভিযোগ ছাড়া করা, আর রাহুলের প্রত্যেক প্রয়োজনের যত্ন নেওয়া। প্রিয়া কখনো ভাবেনি যে এটা তার কর্তব্য, সে তো এটাকে নিজের ভালোবাসার অংশ বানিয়ে নিয়েছিল। শুরুতে রাহুলও প্রিয়ার সাথে সুখী ছিল। তাকে মনে হতো যে তাকে একটা বোঝাপড়া সংস্কারী স্ত্রী পেয়েছে যে বাড়িকে একত্রিত রাখবে। বিবাহের প্রথম বছর কেটে গেল, আর বাড়িতে প্রশ্ন ধীরে ধীরে উঠতে লাগল। এখন খুশির খবর কবে শোনাবে? বাড়ি শূন্য শূন্য লাগে। প্রিয়া প্রত্যেক প্রশ্নে হেসে দিত, কিন্তু সেই হাসির পিছনে একটা ভয় লুকিয়ে থাকত। ডাক্তারদের চক্কর শুরু হলো, কখনো শহরের বড় হাসপাতাল, কখনো ছোট ক্লিনিক। ওষুধ, পরীক্ষা, রিপোর্ট সব চলতে থাকল। কিছু রিপোর্ট ঠিক আসত, কিছুতে প্রশ্ন উঠত। প্রত্যেকবার প্রিয়া আশা নিয়ে বাড়ি ফিরত, কিন্তু শাশুড়ির মুখে হতাশা স্পষ্ট ঝলকাত। সময় কেটে গেল, 2 বছর, তারপর 3 বছর। এখন বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে প্রেম করে জিজ্ঞাসা করা হতো, সেই কথাগুলো এখন তিরস্কারে বদলে গিয়েছিল। মেয়েটাতে কোনো দোষ থাকবে, আমাদের বাড়ির বংশ থেমে গেল। প্রিয়া প্রত্যেক তিরস্কার চুপচাপ সহ্য করত। সে কখনো উঁচু গলায় উত্তর দেয়নি, শুধু রাতের নীরবতায় বালিশে মুখ লুকিয়ে কাঁদত। রাহুলও ধীরে ধীরে বদলে যেত। বাইরের দুনিয়ার প্রশ্ন, বন্ধুদের কথা আর বাড়ির চাপ সব মিলে তার মনে বিষ ঢালছিল। তাকে মনে হতে লাগল যে তার জীবন থেমে গিয়েছে, যেন সে কোনো অন্ধকার ঘরে বন্দী হয়ে গিয়েছে। এরই মাঝে একটা ডাক্তারের রিপোর্ট সব কিছু উলটপালট করে দিল। সেই রিপোর্টে লেখা ছিল যে প্রিয়া কখনো মা হতে পারবে না। এই রিপোর্ট ভুল ছিল, কিন্তু সেই সময়ে কেউ এটাকে আবার পরীক্ষা করার প্রয়োজন বোঝেনি। রাহুল রিপোর্ট দেখল আর চুপ হয়ে গেল। তার বাড়ির লোকেরা যেন সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিল। প্রিয়াকে যখন এই কথা বলা হলো, তখন সে হাত জোর করে শুধু এটুকু বলল, আমাকে একটু সময় দিন, চিকিৎসা চলছে। তার চোখে আশা ছিল, গলায় অনুনয় ছিল, কিন্তু বাড়িতে এখন কেউ অপেক্ষা করতে চাইছিল না। রাহুলের মনে এখন দয়ার থেকে ভয় বেশি ছিল। ভয় যে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে, ভয় যে লোকেরা তাকে তিরস্কার করবে। একটা রাতে বেশি তর্ক ছাড়া রাহুল সেই শব্দগুলো বলে দিল, যার থেকে কোনো মহিলার দুনিয়া উজাড় হয়ে যায়, আমার তালাক চাই। প্রিয়ার মনে হলো যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গিয়েছে। সে কখনো ভাবেনি যে যে লোকটার সাথে সে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সেই তার সাথ এভাবে ছেড়ে দেবে। সে কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করল, নিজের চিকিৎসার ফাইল দেখালো, আশার কথা বলল, কিন্তু রাহুলের মন পাথর হয়ে গিয়েছিল। কয়েকদিনের মধ্যে তালাক হয়ে গেল। প্রিয়া তার মায়ের বাড়ি ফিরে এলো। একটা ছোট ঘর, বুড়ো মা বাবা আর অনেক নীরবতা। সে কারো সাথে কিছু বলেনি, শুধু চুপচাপ সব সহ্য করত। কিন্তু সেই নীরবতায় একটা সত্যি পালছিল, প্রিয়া গর্ভবতী ছিল। তালাকের ধাক্কা, ওষুধ আর দুর্বলতার কারণে তাকে নিজেকেও এই কথা স্পষ্ট বুঝতে পারছিল না। যখন ডাক্তার বলল যে সে মা হতে চলেছে, তখন প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরল। সেই অশ্রু দুঃখের ছিল না, সেই অশ্রু সেই প্রশ্নের ছিল, যদি এই সত্য আগে জানা যেত, তাহলে কি আমার বিয়ে বেঁচে যেত? কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রিয়ার সিদ্ধান্ত নিল যে সে এই বাচ্চাকে দুনিয়ায় আনবে, কোনো সাহায্য ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। সে রাহুলকে খবর দেয়নি। তার মনে শুধু একটা কথা ছিল, যে মানুষটা মা হওয়ার আগে আমাকে ছেড়ে দিয়েছে, তাকে পিতা হওয়ার অধিকার নেই। ওদিকে রাহুলের জীবনও এগিয়ে চলছিল। তালাকের পর সে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল।
কিছু সময় পর তার চাকরি ভালো হয়ে গেল, টাকা আসতে লাগল। কিন্তু বাড়িতে আবার সেই নীরবতা ছিল। মা বাবা এখন খোলাখুলি বলতে লাগল, দ্বিতীয় বিয়ে করে নাও, না হলে বুড়ো বয়সে সাহায্য কে হবে। রাহুল বাইরে থেকে মেনে নিত, কিন্তু ভিতরে কোথাও কিছু ভাঙতে থাকত। তবুও সে নিজের অহংকারকে সত্যি মেনে নিত, নিজেকে সঠিক বলে প্রমাণ করত। ওদিকে প্রিয়া একটা ছেলেকে জন্ম দিল। ছোট সেই নির্দোষ, তার আঙুল ধরে নেওয়া জীবন। প্রিয়া তার নাম রাখল আর্য। আর্যই এখন তার দুনিয়া ছিল। তার জন্যই সে বেঁচে থাকত, তার জন্যই প্রত্যেক দুঃখ সহ্য করত, প্রত্যেক রাত জাগত, আর প্রত্যেক সকালে নতুন শক্তি নিয়ে উঠত। আর এখান থেকে গল্প সেই মোড় নিল, যার কল্পনা কেউ করেনি। তালাকের পর রাহুলের জীবন বাইরে থেকে সামলে নেওয়া মনে হতে লাগল, কিন্তু ভিতর থেকে সে প্রত্যেক দিন আরও বেশি খালি হয়ে যাচ্ছিল। চাকরিতে উন্নতি হয়েছিল, বেতন বেড়ে গিয়েছিল। অফিসে লোকেরা এখন সম্মান করে কথা বলতে লাগল, তার সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেওয়া হতে লাগল। কিন্তু যখন সন্ধ্যা হয় আর সে বাড়ি ফিরত, তখন সেই বাড়ি যেটা কখনো নিজের মনে হতো, এখন তাকে কামড়াত। দেয়ালে নীরবতা ভরা থাকত, পাখার আওয়াজও যেন তিরস্কার করত। আর মায়ের চোখে প্রত্যেক দিন সেই একটা প্রশ্ন ভাসত, এখন কি? মা কিছু না বলেও অনেক কিছু বলে যেত। সময়ের সাথে মা বাবার চাপ বাড়তে লাগল, আত্মীয়রা আসতে লাগল, বৈঠকে ফিসফিসানি হতে লাগল, কথা সোজা মুখে বলা হতে লাগল। একা কতদিন থাকবে, বাড়িতে উত্তরাধিকারী চাই। জীবন এভাবে কাটে না। রাহুল আগে প্রত্যেক কথা হেসে টালাত, কখনো কাজের বাহানা বানাত, কখনো ক্লান্তির। কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে গেল, হয়তো লোকের থেকে নয়, বরং নিজের ভিতরের সেই খালিপনা থেকে, যা তাকে প্রত্যেক রাত চুপচাপ গিলে নিত। সেই দিন সে সম্মতি দিল, হয়তো সেজন্য নয় যে সে দ্বিতীয় বিয়ে করতে চাইছিল, বরং সেজন্য যে সে সেই নীরবতা থেকে পালাতে চাইছিল, সেই একাকিত্ব থেকে যা প্রিয়া চলে যাওয়ার পর তার ভিতরে বাসা বেঁধেছিল। বাড়ির লোকেরা মনে করল যে এখন সব ঠিক হয়ে যাবে, যেন দ্বিতীয় বিয়ে তার জীবনের প্রত্যেক অসম্পূর্ণতা ভরে দেবে। দ্বিতীয় বিয়ে ঠিক হল। মেয়ের নাম সোনিয়া ছিল, পড়াশোনা করা, বোঝাপড়া, সভ্যতাপূর্ণ আর ভালো বাড়ির। সম্বন্ধ ঠিক হয়ে যেতেই বাড়িতে আবার চহলপহল ফিরে এলো। মায়ের মুখে বছরের পর হালকা আলো দেখা গেল। বাবা আত্মীয়দের সাথে কথা বলতে গর্ব অনুভব করতে লাগল। বিয়ের তারিখ পেরোল, কার্ড ছাপা হতে লাগল, আত্মীয়দের নিমন্ত্রণ যেতে লাগল, বাড়িতে কাপড়, গয়না আর ব্যবস্থার কথা হতে লাগল। কিন্তু এই সব প্রস্তুতির মাঝে রাহুলের হৃদয়ে কোথাও একটা অদ্ভুত চাঞ্চল্য থেকে যেত। সে নিজে থেকে যতটা পালানোর চেষ্টা করত, প্রিয়া ততটা স্পষ্ট মনে পড়তে লাগল। তার নীরবতা, তার সবকিছু সহ্য করে অভিযোগ না করা, না বলে রাহুলের মনের কথা বুঝে নেওয়া। রাহুল বারবার নিজেকে বলত যে এসব অতীতের কথা, যে এখন তার জীবন এগিয়ে গিয়েছে, কিন্তু হৃদয়ে তার কথা মানতে প্রস্তুত হতো না। এরই মাঝে একদিন তাকে কোথাও থেকে খবর মিলল যে প্রিয়া এখনও দিল্লিতে থাকে, তার বিয়ে হয়নি। এটা শুনতেই তার ভিতরে কিছু অদ্ভুত কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য হৃদয়ে কিছু ব্যথা উঠল, কিন্তু পরের মুহূর্তে সেই ব্যথার ওপর অহংকার প্রভাবিত হয়ে গেল। তাকে মনে হলো যে প্রিয়া এখনও তার জন্য কষ্ট পাচ্ছে, যে তার জীবন অসম্পূর্ণ হবে, শূন্য হবে, আর হয়তো আজও সে তাকে স্মরণ করে কাঁদে। এই চিন্তা তার মনে ধীরে ধীরে বিষ হয়ে ভরতে লাগল। সেই বিষ তার ভিতরে এমন একটা সিদ্ধান্ত জন্ম দিল যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি। একটা রাতে সে হঠাৎ সিদ্ধান্ত নিল যে সে প্রিয়াকে নিজের দ্বিতীয় বিয়ের নিমন্ত্রণ পাঠাবে। বাড়ির লোকেরা শুনল তো অবাক হয়ে গেল। মা ভয় পেয়ে জিজ্ঞাসা করল, এটা কি প্রয়োজন? বাবা চিন্তা প্রকাশ করল। লোকেরা কি বলবে? কিন্তু রাহুলের স্বর কঠিন ছিল। সে বলল, আমি শুধু তাকে দেখাতে চাই যে আমি এগিয়ে গিয়েছি। তার শব্দে প্রতিশোধের গন্ধ ছিল, কিন্তু সে নিজে এটাকে অহংকারের সত্যি মেনে নিল। হয়তো তার ভিতরের ভাঙা মানুষ প্রিয়াকে ভেঙে দেখতে চাইছিল, যাতে তাকে নিজের ভাঙার দুঃখ কম লাগে। বিয়ের কার্ড প্রিয়ার বাড়ি পৌঁছল। সেই সময় প্রিয়া রান্নাঘরে ছিল, আর্য মাটিতে তার খেলনা নিয়ে খেলছিল। দরজায় টোকা পড়ল, ডাকিয়ে খামটা দিল। যেই প্রিয়ার নজর নামে পড়ল, রাহুল তার হাত কাঁপতে লাগল। হৃদয় এক মুহূর্তের জন্য জোরে ধড়কাল। সে কয়েক সেকেন্ড খাম খোলা ছাড়া দাঁড়িয়ে থাকল, যেন অতীত হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গিয়েছে। তারপর সে গভীর নিঃশ্বাস নিল আর ধীরে ধীরে কাঠ খুলল। সেই নাম, সেই বাড়ি, সেই তারিখ, সেই মণ্ডপ, আর নিচে লেখা ছিল, আপনি সপরিবারে সাদর আমন্ত্রিত। প্রিয়ার ঠোঁটের আলকা হাসি এলো। এই হাসি খুশির ছিল না, না জ্বালার। এই হাসি সেই সত্যির ছিল যা সে একা বছরের পর সিনায় চেপে জীবনযাপন করছিল।
আর্য তার কোলে এসে বসল আর নির্দোষভাবে জিজ্ঞাসা করল, মা, এটা কি? প্রিয়া তার চুলে হাত ফিরিয়ে শান্ত গলায় বলল, এটা তোমার বাবার বিয়ের কার্ড। আর্য কিছু বুঝল না, শুধু হাসল, যেন তার জন্যে এটাও কোনো গল্পের অংশ। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ ঘুমাতে পারল না। চোখ বন্ধ করতেই অতীতের সব দৃশ্য ঘুরতে লাগল। তালাকের সেই দিন, রাহুলের মুখ থেকে বেরোনো সেই শব্দ, বাড়ি থেকে বেরোনোর সময় পাওয়া অপমান, মায়ের বাড়ির নীরবতা, আর তারপর আর্যের জন্ম। হৃদয়ের কোনো কোণে দুঃখ উঠল, কিন্তু এই দুঃখ এখন তাকে ভাঙছিল না। এই দুঃখ এখন তার শক্তি হয়ে গিয়েছিল। সকাল হলো তো প্রিয়ার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, সে এই বিয়েতে যাবে। পালানোর জন্যে নয়, জ্বলার জন্যে নয়, প্রতিশোধ নেওয়ার জন্যেও নয়, বরং সত্যির সাথে দাঁড়ানোর জন্যে। সে আলমারি খুলল, শাড়ি বের করল, আর্যের কাপড় প্রস্তুত করল। আর্য খুশি খুশি লাফাচ্ছিল, যেন কোনো মেলায় যাচ্ছে। প্রিয়া তাকে দেখতে থাকলো আর মনে মনে ভাবতে থাকল, যে মানুষটা আমাকে মা হওয়ার আগে ফেলে দিয়েছে, আজ সেই মানুষ তার ছেলের সামনে দাঁড়াবে। ওদিকে রাহুল বিয়ের প্রস্তুতিতে ডুবেছিল। তাকে পুরো বিশ্বাস ছিল যে প্রিয়া আসবে, আর আসবে তো ভেঙে যাবে। এই চিন্তায় তার অহংকার আরও গভীর হয়ে যাচ্ছিল। তাকে একটুকু অনুমানও ছিল না যে সত্যিকে সে জ্বালাতে চলেছে সেই সত্যি তার পুরো দুনিয়া কাঁপিয়ে দেবে। বিয়ের দিন এলো। রাহুলের বাড়ি আর আশপাশের পুরো এলাকা আলোয় স্নান করছিল। রঙিন ঝালরের চমক, গেটে লাগানো ফুলের গন্ধ, ঢোল নাগাড়ার জোরালো আওয়াজ আর আত্মীয়দের ভিড়, সবকিছু ঠিক সেই রকম ছিল যেমন একটা বড় খুশির বিয়েতে হয়। ক্যামেরার ফ্ল্যাশ বারবার চমকাচ্ছিল। বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছিল। মহিলারা হেসে একে অপরের সাথে কথা বলছিল। রাহুল বরের কাপড়ে সাজানো মণ্ডপের কাছে বসেছিল। মাথায় সেহরা ছিল, শরীরে মোহ কাপড়, আর মুখে আত্মবিশ্বাসের কৃত্রিম চমক। বাইরে থেকে দেখলে সে পুরোপুরি সন্তুষ্ট আর খুশি মনে হচ্ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও একটা অদ্ভুত অস্থিরতা লুকিয়েছিল, যা বারবার তার মুখে উঠে আসছিল। সে বারবার গলা ঘোরাচ্ছিল, মণ্ডপের চারপাশে নজর ঘোরাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে। তাকে নিজেকেও জানা ছিল না যে সে কার অপেক্ষা করছে, কিন্তু হৃদয়ের কোনো কোণে একটা চাঞ্চল্য ছিল যা তাকে শান্তি করে বসতে দিচ্ছিল না। মণ্ডপে রশ্মি শুরু হতে চলেছিল। পণ্ডিত মন্ত্র পড়ার প্রস্তুতি করছিল। হবন কুণ্ডের কাছে সবকিছু সাজানো হয়েছিল। অতিথিরা তাদের তাদের চেয়ারে বসে গিয়েছিল, আর সবার নজর বর আর বউয়ের দিকে ছিল। তখন হঠাৎ বাইরে থেকে চাঞ্চল্যের আওয়াজ এলো। কিছু লোক উঠে দাঁড়ালো, কিছু চেয়ারে বসে বসে গলা ঘুরিয়ে দরজার দিকে দেখতে শুরু করল। ফিসফিসানি ছড়াতে লাগল, যেন কোনো অজানা আহট সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেই দরজা থেকে একটা মহিলা ভিতরে প্রবেশ করল। তার পা ধীর ছিল, চালে কোনো ঘাবড়াহট ছিল না। সে সাদা শাড়ি পরেছিল, না কোনো গয়না, না কোনো সাজসজ্জা। মুখে অদ্ভুত সুখ ছিল, যেন সে নিজে থেকে অনেক আগে সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। তার চোখে গভীরতা ছিল, এমন গভীরতা যাতে দুঃখ ছিল, ধৈর্য আর একটা সত্যিও। তার কোলে একটা ছোট বাচ্চা ছিল, যে চারপাশের আলো, শব্দ আর লোকদের দেখে উৎসাহ নিয়ে এদিক ওদিক দেখছিল, যেন তার জন্য এসব কোনো নতুন মেলার থেকে কম নয়। সেই মহিলা প্রিয়া ছিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো মণ্ডপ যেন জমে গেল। ঢোল নাগাড়ার আওয়াজ কমে গেল, লোকের শ্বাস থেমে গেল। তারপর ধীরে ধীরে ফিসফিসানি শুরু হলো। এটা এখানে কেন এসেছে? এটা তো প্রথম স্ত্রী বিয়ের মণ্ডপে। রাহুলের নজর যেই প্রিয়ার ওপর পড়ল, তার পুরো শরীর শূন্য পড়ে গেল। তার হাত ঠান্ডা হয়ে গেল, হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগল, আর শ্বাস যেন আটকে গেল। তাকে বুঝতেই আসলো না যে এসব কি হচ্ছে। তার নজর প্রিয়ার কোলে বসা সেই বাচ্চার উপর আটকে গেল। বাচ্চার চোখ, তার মুখ, তার নির্দোষ হাসি, সবকিছু তাকে কোথাও না কোথাও চেনা মনে হল। সেই নির্দোষে তাকে নিজেরই অক্স দেখা যাচ্ছিল, আর এই অনুভূতি তার ভিতরে ঝড় হয়ে উঠল। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে চলল। প্রত্যেক পায়ে লোকেরা নিজে নিজে রাস্তা ছেড়ে দিচ্ছিল। কেউ কিছু বলতে পারছিল না, কেউ তাকে আটকানোর সাহস করতে পারল না। প্রিয়া অন্য কাউকে দেখছিল না, তার নজর শুধু রাহুলের ওপর আটকে ছিল, যেন বছরের সব হিসাব আজ তার চোখ দিয়ে বেরোবে। তখন আর্য নির্দোষ গলায় জিজ্ঞাসা করল, মা, এসব লোক কে? প্রিয়া এক মুহূর্ত থেমে গলা না করে চোখ নামিয়ে বলল, এটা তোমার বাবা। এই শব্দ যেন পুরো মণ্ডপে গুঞ্জে উঠল। পণ্ডিতের মন্ত্র মাঝে থেমে গেল,
ঢোল নাগারার আওয়াজ পুরোপুরি থেমে গেল, ক্যামেরার ফ্ল্যাশ থেমে গেল, প্রত্যেক মানুষ যেন পাথর হয়ে গেল। রাহুলের হাত থেকে ফুলের মালা পিছলে মাটিতে পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাকে মনে হলো যেন তার পায়ের নিচে মাটি সরে গিয়েছে, আর সে কোনো গভীর অন্ধকারে পড়ে চলেছে। লোকেরা একে অপরের দিকে দেখতে লাগল। কাউকে বুঝতে আসলো না যে কি বলবে, কি করবে। কিছুর চোখে অবাক হয়ে যাওয়া ছিল, কিছুর মুখে লজ্জা, আর কিছুর হৃদয়ে অদ্ভুত ভয়। প্রিয়া শান্ত স্বরে বলতে শুরু করল। না তার গলায় রাগ ছিল, না প্রতিশোধের আগুন, না কান্নার দুর্বলতা। তার শব্দে শুধু সত্যি ছিল। সে বলল যে তালাকের সময় সে গর্ভবতী ছিল, কিভাবে একটা ভুল রিপোর্টের কারণে তাকে দোষী বলে দেওয়া হয়েছিল, কিভাবে কোনো সাহায্য ছাড়া সে সবকিছু সহ্য করেছে, কিভাবে একা সে বাচ্চাকে জন্ম দিয়েছে, আর প্রত্যেক দিন নিজের দুঃখকে হাসির পিছনে লুকিয়ে নিজের ছেলেকে পালিয়েছে। সে কাউকে অভিযোগ করেনি, কাউকে কাঠগড়ায় দাঁড় করায়নি, না কারো জন্য বদদোয়া বের করেছে। সে শুধু বলল, আমি আজ এখানে জ্বলতে আসিনি। আমি নিজের ছেলেকে তার বাবার সাথে মিলিয়ে দিতে এসেছি। এটুকু বলে সে একটা ফাইল রাহুলের দিকে বাড়ালো। সেটায় ডাক্তারের রিপোর্ট ছিল, তারিখ ছিল, প্রমাণ ছিল। সেই ডাক্তার যে এই বিয়েতে অতিথি হয়ে বসেছিল ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মাথা লজ্জায় ঝুঁকেছিল, গলা কাঁপছিল। যখন সে বলল, ভুল আমাদের ছিল, রিপোর্ট ভুল ছিল, এটা শুনতেই পুরো মণ্ডপ নীরবতায় ডুবে গেল, যেন কেউ সবার হৃদয়ে ভারী পাথর রেখে দিয়েছে। আর্য আবার রাহুলের দিকে দেখল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু নির্দোষ কৌতূহল ছিল। সে ধীরে বলল, আপনি আমার বাবা? এটা শুনতেই রাহুলের ভিতরে যেন কিছু ভেঙে ছড়িয়ে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে কিছু বলতে পারল না। তার অহংকার, তার অভিমান, তার মিথ্যা আত্মবিশ্বাস সবকিছু এক এক করে চুরমার হয়ে গিয়েছিল। সে সেখানে বসে থাকল একটা অপরাধীর মতো, একটা এমন মানুষের মতো যে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিকে অস্বীকার করেছে। সোনিয়া যে এখন পর্যন্ত চুপচাপ বসে সব দেখছিল, ধীরে ধীরে দাঁড়াল। তার চোখ ভেজা ছিল। সে প্রথমে প্রিয়াকে দেখল, তারপর সেই নির্দোষ বাচ্চাকে, আর তারপর রাহুলকে। তার ঠোঁট কাঁপছিল, যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ তার সাথ দিচ্ছে না। পুরো পরিবেশে শুধু একটা অনুভূতি ভাসছিল, দুঃখ, অনুতাপ আর মানবতা। বিয়ের রসম সেখানে থেমে গিয়েছিল। মণ্ডপ এখন বিয়ের নয়, বরং সত্যির সাক্ষী হয়ে গিয়েছিল। আর রাহুল এখন এটা জেনে গিয়েছিল যে যে মহিলাকে সে আজ অহংকারে জ্বালাতে ডেকেছে, সেই মহিলা তার জীবনের সবচেয়ে বড় সত্যি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এমন সত্যি যা তার পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। মণ্ডপে ছড়ানো নীরবতা কোনো ভারী বোঝার মতো প্রত্যেকের সিনায় এসে বসে গিয়েছিল। কেউ কিছু বলতে পারছিল না, যেন সময় থেমে গিয়েছে। রাহুল এখনও সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে অশ্রু অবিরাম ঝরছিল, ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু গলা বাইরে আসছিল না। যে মানুষটা কখনো নিজের অভিমান, সমাজের ভয় আর অসম্পূর্ণ তথ্যের সাহায্যে একটা মহিলাকে ছেড়ে দিয়েছে, আজ সেই মানুষটা নিজের সত্যির সামনে পুরোপুরি ভেঙে গিয়েছে। তার চোখের সামনে অতীত বছরের ছবিগুলো ঘুরছিল। প্রিয়ার নীরবতা, তার সব সহ্য করা, তার হাত জোড়ে সময় চাওয়া, আর তারপর তার এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া। ধীরে ধীরে রাহুল এগিয়ে এলো। তার পা ভারী ছিল, যেন প্রত্যেক পায়ে তাকে নিজের করা পাপের হিসাব দিতে হচ্ছে। সে প্রিয়ার সামনে এসে থামল। কয়েক মুহূর্ত সে তাকে দেখতে থাকল। সেই প্রিয়া যাকে সে কখনো দুর্বল ভেবেছে, যাকে সে বোঝা মেনে নিয়েছে, আজ সেই প্রিয়া নিজের ছেলের সাথে পুরো আত্মসম্মান আর মর্যাদার সাথে দাঁড়িয়ে আছে। তার মুখে না অহংকার ছিল, না প্রতিশোধের আগুন, শুধু একটা গভীর শান্তি ছিল, যা রাহুলের ভিতরে আরও ঝড় তুলছিল। হঠাৎ রাহুলের পা কেঁপে উঠল, আর সে সবার সামনে হাঁটু গেড়ে বসে গেল। না কোনো দেখানো, না কোনো নাটক। তার গলা ভেঙে গেল, শব্দ ছড়িয়ে গেল, আর সে কাঁদতে কাঁদতে বলতে পারল, আমি খুব বড় পাপ করেছি। আমি তোমাকে নয়, নিজের রক্তকে ফেলে দিয়েছি। আমাকে মাফ করে দাও প্রিয়া। মণ্ডপে শিকানোর আওয়াজ গুঞ্জে উঠল। প্রিয়া তাকে এভাবে দেখল না যেন কোনো অপরাধীকে দেখে, বরং এভাবে দেখল যেন কোনো মানুষ অন্য মানুষের সবচেয়ে বড় হার দেখছে। সে ঝুঁকে রাহুলকে তুলল। তার গলা শান্ত ছিল, কিন্তু তার শব্দ খুব ভারী ছিল। মাফি চাওয়া সহজ হয় রাহুল, কিন্তু মাফির যোগ্য হওয়া কঠিন। তুমি আমাকে ভাঙনি, তুমি নিজের ছেলের অধিকার ছিনিয়ে নিয়েছ। রাহুলের নজর নিজে নিজে আর্যের ওপর চলে গেল। আর্য তাকে দেখছিল, না ভয়ের সাথে, না ঘৃণার সাথে, না কোনো অভিযোগের সাথে, শুধু একটা নির্দোষ নজর
যাতে কৌতূহল ছিল। রাহুলের হাত কাঁপছিল যখন সে আর্যকে নিজের কোলে তুলল। প্রথমবার সে নিজের ছেলের ধড়কনকে এত কাছে অনুভব করল। সেই ছোট সিনার প্রত্যেক ধড়কন রাহুলের হৃদয়ে হাতুড়ির মতো পড়ছিল। তখন আর্য তার কাঁধে মাথা রেখে ধীরে বলল, বাবা। এই শব্দ রাহুলের কানে নয়, সোজা তার হাতটায় ঢুকে গেল। সে ফুটফুট করে কাঁদতে লাগল। সেই কান্না কোনো মানুষের নয়, বরং সেই বাবার, যে নিজের ছেলেকে জন্মের আগে হারিয়ে দিয়েছে। তখন সোনিয়া, যে এখন পর্যন্ত চুপচাপ সব দেখছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে দুঃখ ছিল, অশ্রু ছিল, কিন্তু সাথে একটা স্পষ্ট চিন্তা আর বোঝাপড়াও ছিল। সে কাপা গলায় বলল, আমি কোনো মহিলার ভাঙা ওপর দাঁড়িয়ে নিজের জীবনে শুরু করতে পারব না। আমি কোনো বাচ্চার অধিকারের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারব না। এটুকু বলে সে রাহুলের হাত থেকে মালা খুলে নিল। সেই মালা মাটিতে পড়তেই যেন পুরো মণ্ডপের অহংকারও ভেঙে ছড়িয়ে গেল। কেউ সোনিয়াকে আটকাল না, কেউ প্রশ্ন করল না, কারণ প্রত্যেকে বুঝে গিয়েছিল যে আজ যা হচ্ছে সেটাই সঠিক। রাহুল সোনিয়ার সামনে মাথা ঝুঁকিয়ে দিল। তার চোখে কৃতজ্ঞতা আর অপরাধ দুটোই ছিল। তারপর সে ধীরে প্রিয়ার দিকে ঘুরল আর কাঁপা গলায় বলল, যদি আজও তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো, স্বামীর রূপে নয়, বরং একটা দায়িত্বশীল মানুষ আর একটা বাবার রূপে। প্রিয়ার চোখ ভরে এলো। এত বছরের দুঃখ, অপমান, একাকিত্ব, সংগ্রাম সবকিছু এক মুহূর্তে তার চোখের সামনে এলো। সে কিছুক্ষণ চুপ থাকল। সেই নীরবতায় অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। তারপর সে আর্যকে ধীরে নিচে নামালো আর বলল, এই সিদ্ধান্ত আমার নয় রাহুল, এই সিদ্ধান্ত তার ভবিষ্যতের। আর্য কিছু না বুঝে রাহুলের আঙুল ধরে নিল। সেই ছোট হাতের পাকড় যেন রাহুলকে জীবনের শেষ আশা দিয়েছে। প্রিয়া গভীর নিঃশ্বাস নিল আর বলল, আমি ভুলতে পারবো না, কিন্তু মাফ করতে পারবো, কারণ একটা বাচ্চার অধিকার সবচেয়ে অপরে। রাহুল সেই মুহূর্তে প্রিয়ার হাত ধরে নিল। এবার সেই পাকড়ে না জেদ ছিল, না অহংকার, না মালিকানা অধিকার, শুধু দায়িত্ব ছিল, অনুতাপ ছিল আর সম্মান ছিল। বিয়ের মণ্ডপ আবার সাজানো হলো, কিন্তু এবার না কোনো সুর ছিল, না ঢোল নাগারা, না দেখানো। নীরবতায় অশ্রু আর সত্যির মাঝে একটা ভাঙা জীবনকে জোড়ার রস্ম পূর্ণ হল। যে সম্পর্ক কখনো ভুল বোঝাবুঝি, অসম্পূর্ণ রিপোর্ট আর অহংকারের কারণে ভেঙে গিয়েছিল, আজ সেই সম্পর্ক সত্যি, স্বীকার আর মানবতার সাহায্যে আবার জুড়ে গেল। কিছু লোক নিজেদের মধ্যে ধীরে বলছিল, ভাগ্য হলে এমন। কিছুর চোখে অশ্রু ছিল, আর তারা বলছিল, মহিলা হলে প্রিয়ার মতো। কিন্তু আসল জয় কোনো এক মানুষের ছিল না, আসল জয় মানবতার ছিল। গল্প এখানে শেষ হয় না, বরং এখান থেকে একটা নতুন শুরু হয়। একটা এমন শুরু যেখানে সম্পর্কের ভিত্তি অহংকারে নয়, বোঝাপড়া আর সত্যিতে রাখা হয়। এই গল্প থেকে শিক্ষা শুধু এটুকু, যে কোনো মহিলার মূল্য তার গর্ভ থেকে মাপো না। কখনো অসম্পূর্ণ তথ্য আর মিথ্যা অহংকারের দমে সম্পর্কের সিদ্ধান্ত নেবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সত্যি যত দেরি করে সামনে আসুক, কিন্তু আসে অবশ্যই। এখন নিজেকে জিজ্ঞাসা করো, যদি তোমার জীবনে কোনো সম্পর্ক শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে ভাঙছে, তো কি তুমি একবার সত্যি জানার চেষ্টা করবে? আর যদি তুমি রাহুলের জায়গায় থাকতে, তো কি তোমার ভুল মানার সাহস হতো? যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তো এটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে অবশ্যই বলো, প্রিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি? আর তুমি তার জায়গায় থাকলে কি মাফ করতে পারতে? এমন সত্যি আর ভাবপূর্ণ গল্পের জন্য যুক্ত থাকো, কারণ এখানে গল্প নয়, জীবনের আয়না দেখানো হয়।